নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইডের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনাটা তো প্রথমে একটা ডেটা শেয়ার করছি, সেই ডেটার পার্সপেক্টিভে কথাটা বলবো। গত ইন্ডিয়া টাইমস অফ রাশিয়ার ইন্ডিয়ার যে এডিশনটা আছে তাতে দুদিন আগে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা নিউজ বেরিয়েছে যে মাঝখানে দেখবেন বিকজ অফ দ্য স্যাংশনস রাশিয়ার থেকে তেল কেনাটা ইন্ডিয়া অনেকটা কমিয়ে দিয়েছিল বাধ্য হয়ে। এবং যেটা শুরু হয়েছিল ইউক্রেন যুদ্ধের সময় থেকে, যখন ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো মানে রাশিয়াকে কমপ্লিটলি ব্যান করলো, সেই সময় থেকে ইন্ডিয়া তেল কিনতে শুরু করলো এবং তখন যথেষ্ট ভালো লুক্রেটিভ ডিসকাউন্ট প্রাইসে তেল পাচ্ছিল। সেগুলো এখন ইতিহাস, আমি সেগুলো নিয়ে আলোচনায় ঢুকছি না। যদি মনে করি তাহলে পরে ওটা নিয়ে সামান্য কিছু ছুঁয়ে যাব। তো এই গত মার্চ মাসের ডেটা অনুযায়ী ইন্ডিয়া আবার করে রাশিয়ান অয়েল কিনতে শুরু করেছে এবং সেটা যথেষ্ট ভালো মাত্রাতে কিনতে শুরু করেছে। এবং তার পার্সপেক্টিভে ইন্ডিয়ার জন্য, মানে দেশ হিসেবে ভারতবর্ষের জন্য এবং দেশবাসী হিসেবে আমাদের জন্য কী কী বেনিফিট হতে পারে, এইটা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, সেই ডেটাটা কি না, সেই ডেটাটা হচ্ছে মার্চ মাসের ডেটা অনুযায়ী যদি দেখা যায় তাহলে ইন্ডিয়া সেকেন্ড পজিশনে আছে যারা রাশিয়ান অয়েল কিনেছে বা কিনছে। ফার্স্ট পজিশনে অ্যাজ ইউজুয়াল আছে চায়না। রাশিয়ান অয়েলের মধ্যে একটা সময়ে প্রথম ছিল ইন্ডিয়া, মানে এই বিগত 3-4 বছরের হিসাব যদি ধরি। কিন্তু এখন যেহেতু আবার ইউএসএ স্যাংশন জারি করার ফলে ইন্ডিয়া খানিকটা বাধ্য হয়েই রাশিয়ান অয়েলকে কমাতে বাধ্য হয়েছে। জিরো করেনি, কিন্তু অনেকটা কমিয়ে এনেছিল। সেটা মিডল ইস্ট এবং স্পেসিফিক্যালি ইরানের থেকে বেশ কিছুটা তেল নেওয়া হচ্ছিল। যাই হোক, সেই ডেটাটা অনুযায়ী যদি আলোচনা করি তাহলে এই ডেটাটা খুব ইন্টারেস্টিং। 5.8 বিলিয়ন ইউরো, আমি কিন্তু ডলারে বলছি না, ইউরো মানে হচ্ছে ভ্যালুয়েশন আরও অনেক বেশি। তো 5.8 বিলিয়ন ইউরোর হাইড্রোকার্বন প্রোডাক্ট কিনেছে রাশিয়ার থেকে। এবার হাইড্রোকার্বন প্রোডাক্টটা কি? হাইড্রোকার্বন মানে হচ্ছে একটা বাকেট বা একটা বাস্কেট অফ প্রোডাক্টস, যার মধ্যে থেকে খনিজ প্রোডাক্ট পুরোটাই নেওয়া। সেই খনিজ প্রোডাক্টের মধ্যে অয়েল আসছে, কয়লা আসছে এবং ন্যাচারাল গ্যাস আসছে। তো এই যে এন্টার বাকেট, যেটা সেই এন্টার বাকেট নিয়ে যদি দেখা যায় তাহলে ইন্ডিয়া যথেষ্ট হেভি পরিমাণ তেল, কয়লা এবং খনিজ গ্যাস রাশিয়ার থেকে কিনেছে। তো সেই কেনার পরিমাণটা হচ্ছে 5.8 বিলিয়ন ইউরো। এবং মানে ক্রমাগত, মানে সিকোয়েন্সিয়ালি যদি দেখা যায় তাহলে রাশিয়ান অয়েলের ফার্স্ট বায়ার এখনও চায়না। রাশিয়ান যা টোটাল অয়েল বিক্রি হয় তার 45% হচ্ছে চায়না কেনে। সেকেন্ড কেনে হচ্ছে 18%-এ ইন্ডিয়া আছে। আর থার্ড লার্জেস্ট বায়ার রাশিয়ার জন্য হচ্ছে টার্কি কেনে। ওভারঅল রাশিয়ার অয়েল যা বিক্রি হয় তার 6% কেনে। বাট ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি এই রেশিওটা কিন্তু খানিকটা কমে গিয়েছিল, গিয়ে চায়না ওয়াজ দ্য নাম্বার 1 বায়ার, টার্কি ওয়াজ দ্য নাম্বার 2 বায়ার এবং ইন্ডিয়া থার্ড পজিশনে নেমে এসেছিল। দ্যাট ইজ ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি। মার্চ মাসে আবার যেহেতু স্যাংশনস কমে, মানে স্যাংশনস 1 মাসের জন্য পোস্টপোন করে দেওয়া হয়েছিল, দেখবেন রাশিয়ার কারেন্সি ট্রেজারি মানে অফিস থেকে একটা ডিক্লারেশন চালু করা হয়েছিল বিকজ অফ দ্য মিডল ইস্ট ওয়ার, যে 30 দিনের জন্য এই মানে রাশিয়ান তেল কেনার যে স্যাংশনস যেটা ছিল সেটাকে ওয়েভ অফ করা হলো। 1 মাসে, মানে 30 ডেজের জন্য ওয়েভ অফ যেই দিল, সঙ্গে সঙ্গে ইন্ডিয়া এবং স্পেশালি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হেভি পরিমাণ অয়েল লিফট করতে শুরু করলো, যার ফলে 5.8 বিলিয়ন ইউরোর পারচেজ হলো। দ্যাট ওয়াজ ইন দ্য মান্থ অফ মার্চ। গিয়ে চায়না ওয়াজ দ্য নাম্বার 1 পারচেজার বা নাম্বার 1 বায়ার অফ রাশিয়ান অয়েল। ইন্ডিয়া চলে এলো সেকেন্ড পজিশন অ্যান্ড থার্ড পজিশনে গেল হচ্ছে টার্কি। এটা হচ্ছে মার্চ মাসের গল্প। এবং এপ্রিলের যদি হিসাব দেখি তাহলে অ্যাজ অফ নাও, গত 16 তারিখের ডেটা পর্যন্ত যদি দেখি, তাহলে রাশিয়ান অয়েলের চায়না নাম্বার 1 বায়ার, সেকেন্ড বায়ার হচ্ছে এগেইন ইন্ডিয়া উইথ অ্যান অ্যামাউন্ট অফ 6.2 বিলিয়ন ইউরো। যেটা সারা এন্টার মার্চ মাসে 5.8 বিলিয়ন হয়েছিল, সেটা কিন্তু এপ্রিল মাসের এই প্রথম 15 দিনে, মানে 16 তারিখে যে ডেটাটা বেরোচ্ছে, কারণ 16 তারিখ পর্যন্তই স্যাংশনসটা ছিল, মানে ইউএসএ স্যাংশনসটা 16 তারিখ পর্যন্ত ছিল, 17 তারিখ সকাল থেকে আবার ওই স্যাংশনসটা লাগু হয়ে যাবে, এটা ছিল কথা। যার ফলে 16 তারিখ পর্যন্ত যে ডেটা বেরোলো তাতে দেখা গেল এই 16 দিনে ইন্ডিয়া মার্চকেও সারপাস করে গেছে। মার্চের চাইতে বেশি, যেটা 5.8 বিলিয়ন ইউরো ছিল, তার থেকে বেশিও 6.2 বিলিয়ন ইউরোর অয়েল, মানে টোটাল হাইড্রোকার্বন, মানে অয়েল, কয়লা এবং খনিজ গ্যাস মিলিয়ে অলরেডি ওটা পারচেস করে নিল। যার মধ্যে কয়লার অ্যামাউন্ট আছে অ্যারাউন্ড 377 বা 378 মিলিয়ন ডলার, বাট অয়েল আছে একটা হিউজ অ্যামাউন্টে অয়েল আছে। যাই হোক, ওটাতে পরে আসছি। তো এইটা হলো গল্প। তো এর ফলে কি হলো বা কেন বাইং করলো, এবং এটাতে আরেকটা খুব ভালো ইম্পর্টেন্ট একটা নিউজ আছে, সেটা আমাদের সবার জন্য, মানে ইন্ডিয়া এবং দেশবাসীর জন্য। সেটা হচ্ছে
তারিখ থেকে যে স্যাংশনস আবার চালু হওয়ার ছিল ইউএসএ এর, সেটা কিন্তু আবার প্রথমে বলা হয়েছিল যে না স্যাংশনস আর ওয়েভ অফ করা হবে না, ফলে স্যাংশনস আবার 17 তারিখ থেকে চালু হয়ে যাবে। 17-18 বাদ দিয়ে 19 তারিখ, 18 তারিখ লেট নাইট বা 19 তারিখের সকাল থেকে ইউএসএ আবার হঠাৎ করে বলে দিল যে না ওই স্যাংশনসটাকে আমরা ওয়েভ অফটাকে আবার তুলে নিলাম ফর নেক্সট 30 ডেজ। আবার 30 দিনের জন্য মে মাসের 16 তারিখ পর্যন্ত এই স্যাংশনসের ওয়েভ অফটা চালু রইল। এটা ভারতবর্ষের জন্য সুবিধা হলো। এবং এই ওয়েভ অফটা কেন করলো? এটা আমেরিকা কিন্তু নিজের স্বার্থে করেছে। তার কারণ হচ্ছে এই তেলটা যদি না আসে তাহলে আমেরিকার নিজের মার্কেটেও তেল পাবে না। কারণ কি, ইন্ডিয়া তো শুধু নিজের জন্য কিনছে না, ইন্ডিয়াতে টোটাল 23টা প্রাইভেট এবং সরকারি মিলিয়ে অয়েল রিফাইনারিজ আছে। আবারও বলছি, টোটাল 23টা বিগ অয়েল রিফাইনারিজ আছে। আমি ছোট বা মাঝারি মাপের বলছি না, যেগুলো ডিক্লেয়ার্ড প্রাইভেট এবং কি বলে গভর্নমেন্টের দুটোই যেটা আছে, যার ফলে তো টোটাল যদি দেখেন 23টা বড় অয়েল রিফাইনারিজ আছে। এবং মানে ইয়ারলি ভারতবর্ষের ক্যাপাসিটি হচ্ছে 258 মিলিয়ন মেট্রিক টন। আবারও বলছি 258 মিলিয়ন মেট্রিক টন অয়েল রিফাইনারিজের ক্যাপাসিটি আছে, অয়েল রিফাইন করার ক্যাপাসিটি আছে, যার মধ্যে লাইট ক্রুড অয়েল এবং হেভি ক্রুড অয়েল, যেগুলো ভারী, যেটা সবাই সচরাচর করে না বা করতে পারে না, লাইক ভেনেজুয়েলার অয়েল কিন্তু খুব ভারী অয়েল, আর যেগুলো কমার্শিয়াল ইউজ হয় বা যেখান থেকে ডিজেল বেরোয়। আর সিমিলারলি রাশিয়ার অয়েলে কিন্তু খুব ভারী অয়েল, মিডল ইস্টের অয়েলটা হচ্ছে একটু হালকা বা পাতলা টাইপের, সেখান থেকে বেসিক্যালি পেট্রোলটা আসে। ডিজেল যেটা ভারী অয়েল যেটা, সেটা কিন্তু ভেনেজুয়েলার অয়েল থেকে আসে এবং রাশিয়ার অয়েল থেকে আসে, যার ফলে ওই ভারী ক্রুড অয়েলের কিন্তু কস্টিং বেশি হয়। এবং দ্বিতীয় জিনিস মানে তাকে রিফাইন করতে, এবং সেখান থেকে কিন্তু বাই প্রোডাক্টটা বেশি আসে, মানে কোলটার টার এই সমস্ত বাই প্রোডাক্ট আসে। যাই হোক, আমরা আসল টপিকের মধ্যেই থাকি। সেটা হচ্ছে ইন্ডিয়াতে 23টা প্রাইভেট এবং সরকারি মিলিয়ে, প্রাইভেট এবং পাবলিক মিলিয়ে 23টা অয়েল রিফাইনারিজ আছে, যার মিলিত ক্ষমতা হচ্ছে 258 মিলিয়ন মেট্রিক টন পার ইয়ার। তো যাই হোক, এবারে আমেরিকা এই যে তেলটা কিনে কিন্তু ইন্ডিয়া রিফাইন করে ইউরোপিয়ান কান্ট্রিজ, ইউএসএ এবং অন্যান্য কান্ট্রিজেও যায়, লাইক বাংলাদেশ, লাইক অন্যান্য বিভিন্ন দেশেও কিন্তু যায়, সিঙ্গাপুর হোক, ইভেন মিডল ইস্টেও যায় ক্ষেত্র বিশেষে। এনিওয়েজ, তার মানে আমেরিকা নিজের স্বার্থের জন্যই এই 30 দিনের ওয়েভ অফটা তুললো। কারণ কি, এই অয়েলটা যদি না আসে তাহলে এন্টায়ার ইউরোপ, মিডল ইস্টের হয়তো কিছু কান্ট্রিজ, ইন্ডিয়ার ক্ষেত্রে, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে, এরকম বেশ কিছু কান্ট্রিজের ক্ষেত্রে অসুবিধা দেখা দেবে, যার ফলে নিজের প্রয়োজনেই ও তুললো। কারণ কি, স্ট্রেট অফ হরমুজ ইরান মাঝখানে বলেছিল যে আমি আমার সৈন্য সামন্ত বা আইআরজিসিকে সরিয়ে নিলাম, এবার ইউএসএ যদি না সরায় তাহলে আমি আবার স্ট্রেট অফ হরমুজকে ব্লক করবো। তো যাই হোক, ইউএসএ বললো যে না, আমি আমার যা নেভি আছে সেটাকে ইন্ট্যাক্ট রাখছি, ফলে আমার ব্লকেজটা যেরকম ছিল সেরকম ইন্ট্যাক্ট থাকবে। তার ফলে ইউএসএ গোয়ার্তুমি করাতে আবার কিন্তু ইরান বলল যে আমিও তার মানে আর সৈন্য সামন্ত সরাবো না, আমার ক্ষেত্রেও ব্লকেজ যেরকম ছিল তাহলে আমিও সেরকম রাখবো। এবং যার ফলে দেখবেন যে যেটা প্রায় 70-72-75 ডলারে নেমে গেছিলো, মানে ব্যারেল পিছু যেটা এই তেলটার প্রাইসটা নেমে এসেছিল প্রায় কম বেশি 98-100 ডলারের আশেপাশে তো ঘুরছিল, তারপরে এই স্ট্রেট অফ হরমুজ খুলে যাওয়াতে অ্যারাউন্ড $70 পার ব্যারেল এইটা কিন্তু প্রাইস নেমে এলো। নেমে আসার পর খেয়াল করবেন যে আবার এই যেহেতু আবার স্ট্রেট অফ হরমুজ ইউএসএ এবং ইরান আবার চালু রাখলো বা ইনট্যাক্ট রাখলো, আগের মতোই রাখলো, যার ফলে কিন্তু ঝপ করে আবার তেলের দাম বেড়ে গেলে এটা কম বেশি প্রায় কিন্তু $90 আশেপাশে ঘুরছে, 88, 89 বা $90 পার ব্যারেল এটা ঘুরছে, যার ফলে লাভের লাভ কিন্তু অ্যাজ কিছু হলো না। তো এনিওয়েজ, সেটা হচ্ছে যে আপাতত দেখা যাচ্ছে এই 30 দিনের ওয়েভ অফ করার ফলে ইন্ডিয়া কিন্তু আরও তেল কিনছে বা কিনবে। এবার এই তেলটা কেন কিনছে, পার্টিকুলারলি রাশিয়া থেকে কেন কিনছে? তার কারণ এক তো সবাই জানি রাশিয়ার সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, এবং যার ফলে আমরা কিছু সুবিধা পাই। এবার আলোচনা করি কি কি সুবিধা পাই সেইগুলি নিয়ে। প্রথম কথা হচ্ছে মিডল ইস্টের বা ক্ষেত্র বিশেষে যেহেতু এখন যুদ্ধ চলছে এবং যুদ্ধকালীন অবস্থাতে প্রত্যেকটা দেশেরই পয়সার প্রয়োজন আছে, ফলে এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু আপনাকে কেউ ক্রেডিট দেবে না। ক্রেডিট দেওয়া মানে হচ্ছে, আমি ধরুন আপনার থেকে একটা তেল আজকের দিনে কিনলাম, আমি 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন 12 দিন বা 15 দিন পরে গিয়ে আমি আপনাকে পেমেন্ট করব। সেটা আমার আপনার নিজস্ব ডিসকাশন বা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী সেটা হয় বা হবে, এটা হচ্ছে নর্মাল একটা সিস্টেম ছিল। কিন্তু মিডল ইস্টের যুদ্ধের ফলে প্রত্যেকেরই পয়সার দরকার, তো এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ ক্রেডিট দিচ্ছে না, কেউ কোনো দেশকে ক্রেডিট দিচ্ছে না, এবং যেহেতু আমি ক্রেডিট পাচ্ছি না, ফলে আমিও কাউকে ক্রেডিটে বিক্রি করতে পারছি না। এবার এটা সব জায়গায় সব দেশের জন্যই অসুবিধা হচ্ছে। তার মানে আমি রিফাইন করলাম, কিন্তু আমার তেলটা যে সঙ্গে সঙ্গে কেউ ক্যাশে কিনে নেবে, এটা সবার সেই আজকের দিনে ক্ষমতা হয়তো নেই, বিকজ অফ দ্য পুয়ার ইকোনমিক কন্ডিশন। যাই হোক, রাশিয়ার থেকে যে তেল কিনছি তাতে আমি কি পাচ্ছি? ইন্ডিয়া, প্রথম কথা হচ্ছে এর আগে পর্যন্ত, আমি বলছি যুদ্ধের আগে পর্যন্ত, যেহেতু স্যাংশন ছিল রাশিয়ার উপরে, কম বেশি প্রায়
10, 12, 15 এবং ক্ষেত্র বিশেষে ইন্ডিয়া বার্গেনিং করে, এবং এখানে অল ক্রেডিট গোজ টু মিস্টার এস জয়শঙ্কর। এবং আমি আপনাকে বলছি, এর আমি কোনো মানে অফিসিয়াল কোনো ডেটা দেখাতে পারবো না, কিন্তু যদি ইন্ডিয়া গভর্নমেন্ট ডিক্লেয়ার করে কোনোদিন, তাহলে দেখবেন $15 to $20 পার ব্যারেল। আবারও বলছি, $15 to $20 পার ব্যারেলে ইন্ডিয়া ডিসকাউন্টে মাল কিনেছে। মানে যখন ব্যারেল হয়তো $60 বা $60 পার ব্যারেল ছিল, তখন কিন্তু ইন্ডিয়া চাপ দিয়ে $40, $42, $45 পার ব্যারেলে এই প্রাইসে কিন্তু রাশিয়ার থেকে অয়েল তুলেছে। কারণ কি, রাশিয়ার কাছেও স্যাংশন ছিল, ওকেও তেলটা বিক্রি করতে হবে, ওরও পয়সার দরকার। দ্বিতীয় জিনিস হচ্ছে, যেহেতু স্যাংশনস হয়ে রয়েছে, কাজে স্যাংশনস হওয়ার ফলে কিন্তু রাশিয়াও কিন্তু কোনো সুইফট অ্যামাউন্ট, মানে সুইফটের একটা নাম্বার হয়, মানে সাপোজ সারা দেশের সঙ্গে আমি যদি কোনো ট্রানজাকশন করতে যাই, তাহলে আমাকে প্রথম কথা হচ্ছে ডলারে পে করতে হয়, বিকজ সারা বিশ্বে ওটাই অ্যাকসেপ্টেড কারেন্সি। সেকেন্ড হচ্ছে সুইফট বলে একটা নাম্বার হয়, সেই নাম্বারটা না পেলে আমি চাইলেও আপনাকে ইউএসএ বা ইউকেতে আমি আমার অ্যামাউন্টটা ট্রান্সফার করতে পারবো না, কারণ কি সুইফট নাম্বারটা দরকার। এবার সুইফট নাম্বারটা হচ্ছে আমেরিকার নাম্বার বা আমেরিকার দেশ দেয়, যার ফলে যেহেতু স্যাংশনস আছে, কাজে সুইফট নাম্বার পাচ্ছে না। এবার সুইফট নাম্বার যখনই পাবো না, তার মানে আমি আপনাকে ফিনান্সিয়ালি কোনো ট্রানজাকশন বা পেমেন্ট করতে পারছি না বা পারবো না। সো আমি চাইলেও আমি আপনাকে এটা করতে পারবো না। তো যাই হোক, সেইটা অ্যাভয়েড করার জন্য রাশিয়া এবং ইন্ডিয়া মিলে কি করলো, রাশিয়া এবং ইন্ডিয়া মিলে লোকাল কারেন্সিতে এটা ট্রানজাকশন করতে শুরু করলো। তার মানে রাশিয়ার ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে রুবলে ট্রান্সফার হলো, এবং ক্ষেত্র বিশেষে মোস্ট অফ দ্য কেসেস, যেটা খুব ভালো চাল ছিল ইন্ডিয়া গভর্নমেন্টের, এবং এগেইন স্পেশালি ক্রেডিট গোজ টু মিস্টার এস জয়শঙ্কর। ডেফিনেটলি এতে বা বিভিন্ন আমলার বা আমাদের মোদি সাহেবের অনেকেরই মাথা আছে, কিন্তু যেহেতু এক্সিকিউশন পার্টটা ফ্রন্টে থেকে উনি করেছেন, তো আমি ওনাকেই হয়তো ক্রেডিটটা দিচ্ছি বা দেবো, বাট সবার জন্যই ক্রেডিটটা রাখলাম। এনিওয়েজ, যেটা করেছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে ট্রানজাকশনটা করানো হয়েছে, এবং তাতে সুবিধা কি, আমার ডলারটা ইনট্যাক্ট রইল। আবার বোঝাচ্ছি জিনিসটা, ডলার সারা বিশ্বে এই কারেন্সিটা অ্যাকসেপ্টেড, আমি আমার ডলারটা আলমারিতে তুলে রাখলাম। তার মানে আমার যে রিজার্ভ রেশিও যেটা ছিল, বা যে ফরেন এক্সচেঞ্জের রিজার্ভ যেটা ছিল, সেটা কিন্তু আমি আমার আলমারিতে ইনট্যাক্ট রাখলাম। তার মানে আমার ফরেন এক্সচেঞ্জের রিজার্ভটা কিন্তু একই থাকলো, মানে আমার দেশটার কিন্তু ওভারঅল স্ট্রেংথ বাড়লো। তার মানে আমি দাঁড়িয়ে কোথাও কোনোদিন যদি ধার নেওয়ার কোনো প্রয়োজন হয়, বা কোথাও কোনো ক্রেডিট রেটিংয়ের প্রয়োজন হয়, তাহলে আমার দেশে ক্রেডিট রেটিংটা বাই ডিফল্ট বাড়বে। এটা হলো অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ কি, আমার লোকাল কারেন্সি হচ্ছে গিয়ে রুপি, তাহলে সেই রুপিতে আমি যদি ট্রানজাকশন করি, তাহলে রাশিয়া কি করবে, সেই রুপিটা তখনের জন্য বস্ত্র বলে একটা অ্যাকাউন্ট হয়, ফরেন অ্যাকাউন্ট, একটা যখন যৌথ ব্যবসা হয় তাতে বস্ত্র বলে একটা অ্যাকাউন্ট হয়, তো সেই বস্ত্র অ্যাকাউন্টে রাখা থাকলো। রাশিয়া যখন আমার থেকে কোনো প্রোডাক্ট কিনে, ওই টাকাটা তো রাশিয়াও কোথাও ইউজ করতে পারছে না, ফলে রাশিয়া আগামী দিনে আইদার আমার থেকে কোনো ফার্মিংয়ের কিছু জিনিস নিল, কোনো টেকনোলজিক্যাল সাপোর্ট নিল, কোনো রকম কোনো প্রোডাক্ট কিনলো, কোনো সার্ভিস নিল। তার মানে রাশিয়া আমার থেকে যখন ক্রেতা হিসেবে কোনো জিনিস নিচ্ছে বা কিনছে বা কিনলো, তখন সেই যে পেমেন্টটা রাশিয়া করবে, রাশিয়া আমার কারেন্সিতে করবে। তার মানে বেসিক্যালি আমার ঘরের টাকা আমার কাছেই রইল। এটা একটা খুব মানে বুদ্ধিমানের মতন সেই বানিয়া টাইপের একটা মেন্টালিটি, যেটা কিন্তু থ্যাঙ্কস টু দিস ইন্ডিয়ান গভর্নমেন্ট, যে ওরা কিন্তু এটা করেছে। এটা এর আগে পর্যন্ত কোনো দেশ করে ওঠেনি, ফরগেট অ্যাবাউট ইন্ডিয়া। ইন্ডিয়াও এর আগে এত বছর ধরে যে সমস্ত গভর্নমেন্ট রুল করেই থাকুন না কেন, সবাইকেই শ্রদ্ধা জানিয়ে বা রেসপেক্ট রেখেই বলছি, কেউ এইভাবে জিনিসটাকে বা এই অ্যাঙ্গেল থেকে দেখেনি। ফর দ্য ফার্স্ট টাইম এটা হয়েছিল যে ইন্ডিয়া গভর্নমেন্ট রাশিয়াকে ইন্ডিয়ান কারেন্সিতে পে করেছে, এবং ওই মানে দুর্দিনে দাঁড়িয়ে তেল নিয়েছে, দ্যাট টু $15 to $20 পার ব্যারেলের ডিসকাউন্টে তেল নিয়েছে। আর কি করেছে, ইন্ডিয়ান কারেন্সি ওর কাছে রেখেছে, মানে বস্ত্র অ্যাকাউন্টে রেখে রাশিয়া আমার থেকে তার মানে কোনো না কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিনতে বাধ্য হলো, তাহলে ওই টাকাটা ইউজ করতে পারছে না। তার মানে ও যখন আমার থেকে বিভিন্ন জিনিস কিনছে, হতে পারে মিলিটারি জিনিস, হতে পারে কৃষি খাতের কোনো জিনিস, হতে পারে কোনো শস্য, হতে পারে কোনো মেডিসিন, যা নিচ্ছে না কেন, সেই জিনিসটা নেওয়ার বাবদ যে পেমেন্টটা করার কথা, সেই পেমেন্টটা আমার কারেন্সিতে করলো। তার মানে আমার ঘরের টাকা আমার কাছেই রইল। আর একটা জিনিস কি ছিল বা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আজকের দিনে দাঁড়িয়ে, সেটা হচ্ছে ইন্ডিয়া রাশিয়ার রিলেশনশিপ, এবং ডেফিনেটলি বার্গেনিংয়ের জন্য। কারণ আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে জিও পলিটিক্সে পার্মানেন্ট কোনো দোস্তি হয় না, পার্মানেন্ট কোনো দুশ্মনী হয় না। আমার সঙ্গে সামনের লোকটা আজকের দিনে অসম্ভব মাখামাখি, অসম্ভব ভালো সম্পর্ক, বিকজ অফ সাম রিজনস বা জেনুইন কোনো পয়েন্টের জন্য দাঁড়িয়ে আমার আর সামনের লোকটার বা সামনের দেশটার হয়তো আগামী 3 মাস পরে বা 6 মাস পরে সেই মাখো ব্যাপারটা হয়তো নেই। আছে, ভালো সম্পর্কই আছে, কিন্তু মাখো ব্যাপারটা নেই। আবার হয়তো গিয়ে দেখা যাবে ডাউন দ্য লাইন আফটার 1 year or 2 years, বিকজ অফ সাম স্পেসিফিক রিকোয়ারমেন্ট অর সাম পয়েন্টস যেখানে আমরা এগ্রি করেছি, আবার দেখা যাবে গলায় বা মাখো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এটা জিওপলিটিক্সের নিয়ম। জিওপলিটিক্সে পার্মানেন্ট কোনো বন্ধু হয় না, পার্মানেন্ট কোনো শত্রু হয় না। সবার সঙ্গে সবার গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, এবং ঠিক প্রয়োজন অনুযায়ী বা সিচুয়েশন অনুযায়ী সবাই সবাইকে নিয়ে চলে। এবং ঠিক ওই পাতলি গালি পাকাড় বলে হিন্দিতে একটা কথা আছে, সেই পাতলি গালি পাকাড় দিয়ে আসলে এঁকে বেঁকে চলে বা চলতে হয়। এটা হচ্ছে জিওপলিটিক্সের নিয়ম। তো যাই হোক,
ইন্ডিয়া এবং রাশিয়ার যৌথ ভালো সম্পর্কের কারণে আমরা যেটা এই দুর্দিনের বাজারে পাচ্ছি, খুব মন দিয়ে শুনবেন এবং চেষ্টা করবেন পুরোটা শোনার, ভেরি ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে আমরা 30 দিনের ক্রেডিট পাচ্ছি। মানে আমার প্রোডাক্টটা জাহাজে করে শুধু যে উঠলো তা নয়, আমার প্রোডাক্টটা কবে থেকে বিলিং সাইকেল চালু হলো, যবে আমার পোর্টে ল্যান্ড করলো। তার মানে ধরা যাক 1 এপ্রিল একটা জাহাজ রাশিয়া থেকে চলেছিল, আর 20 এপ্রিল সেটা ইন্ডিয়ার বম্বে পোর্টে এসে নোঙর করলো। নোঙর করে ও ওই যে প্রোডাক্টটা আছে বা তেলটা আছে ওটাকে অফলোড করলো। এবার ধরুন এটা 22 তারিখ হলো, তার মানে 22 তারিখ থেকে নিয়ে পরে মানে 30 দিনে আমি কাউন্ট করব। তার মানে 22 এপ্রিল থেকে নিয়ে 21 মে পর্যন্ত আমি একটা টাইম পাচ্ছি, যে সময় দাঁড়িয়ে আমি আমার হয়তো মানে বিক্রিবাট্টা করে আমি আমার ঘরে পয়সা তুলে নিয়েছি, তারপরে আমি দেশটাকে পয়সা পেমেন্ট করছি। এটা কোনো দেশ এই মুহূর্তে কাউকে দিচ্ছে না। তো যার ফলে রাশিয়ার সঙ্গে বিক্রির ক্ষেত্রে বা কেনা বেচার ক্ষেত্রে স্পেসিফিক্যালি হাইড্রোকার্বন বা অয়েল টাইপের কোনো প্রোডাক্ট, সেটা ন্যাচারাল গ্যাস হতে পারে, কয়লা হতে পারে, সেক্ষেত্রে আমরা কি অ্যাডভান্টেজটা পাচ্ছি? প্রথম কথা, আমরা এখনও ডিসকাউন্ট পাচ্ছি। এটা বলতে ভুলে গেছিলাম, এক্সট্রিমলি সরি। সেটা হচ্ছে এখন ডিসকাউন্ট এখনও পাচ্ছি। সেই ডিসকাউন্টটা ধরুন 5%-এর মতন ডিসকাউন্ট পাচ্ছি, দ্যাট ইজ টু দ্য টিউন অফ $3 থেকে $5। তার মানে এখন দাঁড়িয়ে যে রেটটা চলছে, ধরা যাক $90 চলছে, তার মানে $90 আমি 5% আমি ডিসকাউন্ট দেবো। তার মানে $90 5% মানে $4.5 আমি ডিসকাউন্ট পাবো। তার মানে $90 থেকে আমার $4.5 মাইনাস হবে, হয়ে যা হলো সেই অ্যামাউন্টটা পার ব্যারেল পিছু আমাকে হিসাব করে আমি যত লক্ষ ব্যারেল কিনেছি সেই অনুযায়ী আমাকে পয়সা দিতে হবে। এটা হলো সিধা বাংলার একদম হিসাব। তো যার ফলে এখনও আমি ডিসকাউন্ট পাচ্ছি, সেটা টু দ্য টিউন অফ $3, $4, $5 বা $6 পর্যন্ত চলবে। সেটা হচ্ছে যেরকম কারেন্সির ওঠানামা করবে বা তেলের যেরকম মানে সুবিধা পাওয়া যাবে। মানে ধরুন স্ট্রেট অফ হরমুজ খুলে গেল, তাহলে সেক্ষেত্রে আমি বার্গেনিং করে হয়তো আরও একটু ডিসকাউন্ট মেরে আনবো, মানে আর একটু ডিসকাউন্ট তুলবো, যে আমি এতটা তেল নিচ্ছি ভাই, আমাকে আরও একটু ডিসকাউন্ট দাও, কারণ কি এখন তেলের প্রাইস কমে গেছে। যাই হোক, সেটা যে সময় দাঁড়িয়ে যেরকম চলবে। কিন্তু একটা সময় ইউক্রেন ওয়ারের সময় এবং বিফোর দিস মিডল ইস্ট ওয়ার আমরা যে $15 থেকে $20 পর্যন্ত পার ব্যারেলের ডিসকাউন্ট যেটা পাচ্ছিলাম, সেটা এখন আর পাচ্ছি না হয়তো, বাট স্টিল ইট ইজ গুড যে আমি এখনও 5% ডিসকাউন্ট পাচ্ছি, যেটা মিডল ইস্টের কোনো কান্ট্রি থেকে আমি পাচ্ছিলাম না, বা ইভেন অন্যান্য ভেনেজুয়েলার থেকেও আমি যেটা পাচ্ছিলাম না, সেটা আমার রাশিয়ার সঙ্গে ডিল করার ফলে যেটা আমি পাচ্ছি, সেটা এখনও ডিক্লেয়ার্ড 5% আমি ডিসকাউন্ট পাচ্ছি। মানে মার্কেটে যে প্রাইস চলুক না কেন, 100 টাকা চললে আমি 95 টাকাতে আমি কিনবো। তার মানে মার্কেটে যে প্রাইসটাই চলুক না কেন, ব্যারেল পিছু আমি 5% ডিসকাউন্ট পাবো। সেকেন্ড থিং হচ্ছে আমি এখনও রুপিতে আমি কনভার্ট করবো, মানে হচ্ছে আমি পেমেন্ট রুপিতে দেবো। আরেকটা কি আছে, চাইলে আমি ইউয়ানেও দিতে পারি। ইউয়ান মানে হচ্ছে চাইনিজ কারেন্সি, তার মানে আমি চাইলে ইউয়ানে দিতে পারি, চাইলে হচ্ছে ইউএই দিরহাম। ইউএর কারেন্সি হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটসের কারেন্সি হচ্ছে দিরহাম। তা এটা দিয়ে আমি কি করতে পারছি? প্রথম কথা, আমার ডলার ইনট্যাক্ট থাকলো, তার ফলে আমার ফরেক্স রিজার্ভ যেটা, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা রয়েছে, সেটা ইনট্যাক্ট থাকলো। এবং যেহেতু রাশিয়ার ওপর স্যাংশনস আছে, ওই ডলারকে নিয়ে ওর কাছে জিরো বা খেলনা, মানে ও কিছু করতে পারবে না। যার ফলে আমি রুপিতে ওকে পেমেন্ট করতে পারি, আমি চাইনিজ কারেন্সি ইউয়ানে পেমেন্ট করতে পারি, আমি ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস বা আরব আমিরশাহী যাকে আমরা বলি বাংলায়, সেই আরব আমিরশাহীর যে কারেন্সি দ্যাট ইজ দিরহাম, তাহলে আমি ওকে সেই দিরহামে পেমেন্ট করতে পারি। তার মানে রুপি হোক, ইউয়ান হোক বা দিরহামে পেমেন্ট করতে পারি। চাইলে আমি কম্বিনেশন করে দিতে পারি। 100 টাকার মধ্যে আমি হয়তো 40 টাকা ইউয়ানে দিলাম, 30 টাকা আমি হয়তো রুপিতে দিলাম, আর 30 টাকা আমি হয়তো দিরহামে দিলাম। এইভাবে আমি করতে পারি। সো ইট ইজ অ্যাকর্ডিং টু মাই ওন অপশনস অ্যাভেলেবিলিটি, হ্যাভিং এ কম্বিনেশন অর হ্যাভিং আ কনভারসেশন উইথ ইউ, মানে আপনার সঙ্গে কমিউনিকেট করে আমি পারমুটেশন কম্বিনেশন অনেক কিছু করতে পারি, যেটা অন্যান্য দেশের ক্ষেত্রে আমার হচ্ছিল না। তাহলে এইটা বোঝা গেল। তাহলে এইগুলো হচ্ছে আমার জন্য উইন উইন সিচুয়েশন। সেকেন্ড থিং কি, আমি হয়তো 5% ডিসকাউন্টে আমি প্রোডাক্টটাকে কিনলাম, কিন্তু আমার রিফাইনারিতে আমি রিফাইন করে আমি কিন্তু আবার সেই অন্যান্য দেশকেই বেচবো, যার মধ্যে আমার ইউরোপিয়ান কান্ট্রিজ আছে, যার মধ্যে আমার নেইবার্স অনেকে আছে। তাহলে আমার ক্ষেত্রে ওটা প্রফিট হলো, 30 দিনের আমি সাইট পেলাম। এবার আমি সেই সাইটটা ক্যারি ফরওয়ার্ড করবো কিনা, মানে আমি কাউকে ধারে তেল বেচবো না আমি ক্যাশে তেল বেচবো, সেটা তো আমার উপর ব্যাপার। সেটা ইন্ডিয়ান যারা রয়েছেন পলিটিক্সে, বা আমি বলছি লিডারশিপে যারা রয়েছে বা গভর্নমেন্টে যারা রয়েছেন, তারা ডিসাইড করবে যেরকমভাবে চলবেন, যেটাতে দেশের ভালো ওটা সেটাই করবেন। বাট যাই হোক, এই হলো ওভারঅল আমার সঙ্গে রাশিয়ার আজকের দিনে ডিলিংয়ের বেনিফিট। তাহলে এইটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হলো। আচ্ছা, সেকেন্ড এইবারে আসি হচ্ছে পাকিস্তানের অবস্থা তো খুবই খারাপ, কারণ পাকিস্তানে ম্যাক্সিমাম এখন পাওয়ার কাট যাচ্ছে, মানে লোডশেডিং হয়ে রয়েছে এবং ওদের কলকারখানা অনেকখানি বন্ধ হয়ে রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে কি হলো? বাংলাদেশের ক্ষেত্রে একটা বেনিফিট কি, আমি বাংলাদেশের মানুষজনকে বলছি, গালমন্দ আপনারা সবসময় করেন, মানে আমি সবাইকে বলছি না, একটা মুষ্টিমেয় যাদের পেটের ভাত চলছেই হচ্ছে ইন্ডিয়াকে গালমন্দ করে, তো যাই হোক না কেন সেটা তারা আপনারা গালমন্দ করুন। কিন্তু বাংলাদেশ আলটিমেটলি খলিলুর সাহেব মানে আমাদের যে 7, 8, 9 যে এপ্রিলে ভিজিট করেছেন, তাতে আবারও রিকোয়েস্ট করেছেন। এবং পরশুর আগের দিনের আর একটা খুব লেটেস্ট ইম্পর্ট্যান্ট একটা নিউজ এসছে, যে নিউজে এটা বলা হচ্ছে
যে বাংলাদেশ 1.5-2 মাস ধরে এই তারেক রহমান সাহেবের গভর্নমেন্ট অনেক তদবির করলেন, খলিলুর রহমান সাহেবকে টার্কিতে পাঠালেন, ইউএসএতে পাঠালেন, প্রচুর অনুনয় বিনয় করলেন, কারণ বেসিক্যালি তো খলিলুর রহমান সাহেব আমেরিকান সিটিজেনশিপটা হোল্ড করেন এবং উনি আমেরিকান লবির, যার ফলে ওনাকে এখানে রেখে দেওয়া হয়েছে। তো যাই হোক না কেন, সেসব করার পরেও আমেরিকার কোনো মন গলেনি এবং আমেরিকা স্যাংশন তোলেনি। মানে হচ্ছে রাশিয়ার তেল যদি ডাইরেক্ট বাংলাদেশ কেনে তাহলে বাংলাদেশের উপর স্যাংশন থাকবে, মানে বাংলাদেশকেও স্যাংশন দেবেই দেবে এবং বাংলাদেশকেও তখন চেপে ধরবে। যার ফলে ডাইরেক্ট যে বাংলাদেশ এই করবে, রাশিয়া থেকে যে তেল কিনবে সেই ক্ষমতা আর পেল না। এই 2 মাস ধরে অনেক তদবির করলো, অনেক দৌড়াদৌড়ি করলো, আলটিমেটলি দৌড়াদৌড়ি সার হলো। ও কোনো গ্রিন সিগন্যাল পায়নি, আমেরিকা ডাইরেক্ট রিফিউজ করেছে, ভাই আমি তোমাকে বাংলাদেশ রাশিয়ান তেল কিনতে দিচ্ছি না। তাহলে বকলমে বাংলাদেশকে বাঁচানোর জন্য আবার কে এগিয়ে এলো? সেই খারাপ ভারতবর্ষই এগিয়ে এলো। কারণ কি, বাংলাদেশের মুষ্টিমেয় কিছু লোকের জন্য পরিত্রাতা, ত্রাতা, দাদা, বাবা, কাকা, জ্যাঠা, মোস্ট ফেভারেবল ওয়েলউইশার হচ্ছে পাকিস্তান এবং চায়না। আমার আজকের ভিডিওতেও একজন আমায় গালমন্দ করেছেন যে কি বলে, চায়না, হ্যাঁ, ভারত এবং রাশিয়া মিলিতভাবেও চায়নার সঙ্গে এটে উঠতে পারবে না। তো তাকে আমি আর কি বোঝাবো বলুন? যার নলেজই নেই, রাশিয়া কথাটাও ঠিক করে লিখতে পারছে না, রাশিয়ার যে স্পেলিং যেটা RUSSIA সেটাও সে ঠিক করে লিখতে পারছে না, আমি তার সঙ্গে কি কমিউনিকেট করবো? যাই হোক, তাকেও তবু আমি আমার ভালোবাসা বা শ্রদ্ধা জানাই, তবু আমি তাকে থ্যাঙ্কস জানাই যে উনি এই কমেন্টটুকুও করেছেন, এটা ভালো লেগেছে, আমার কাছে কোনো খারাপ লাগেনি এবং যার যেটা মনে হয়েছে সে সেটা করেছে, কোনো অসুবিধা নেই। গালমন্দ হতেই পারে, কিন্তু তার মানে কি আমার ভালোবাসা বা শ্রদ্ধা কিছু কমবে? তা নয়। কিন্তু আমার মনে হয় এটা চেঞ্জ করলে ভালো, সবার জন্যই ভালো, আমাদের জন্যও ভালো, বাংলাদেশের জন্য ভালো। যাই হোক, কামিং টু দ্য অ্যাকচুয়াল পয়েন্ট, সেটা হচ্ছে বাংলাদেশ তাহলে কি হবে? বাংলাদেশে তো এমনিতেই অবস্থা খারাপ ইন দি সেন্স যে অন্তত 4 থেকে 6 ঘন্টা করে লোডশেডিং চলছে। এছাড়া পাওয়ার কাটের ফলে ওদের কি বলে, বস্ত্রশিল্পে বা জামা কাপড়ের যে সমস্ত বিজনেস ছিল সেগুলো তো অলরেডি প্রায় বন্ধ হওয়ার জোগাড় এবং বহু কলকারখানা বন্ধ হয়ে রয়েছে এবং পাওয়ার কাট হচ্ছে এবং টাইম টু টাইম মেশিনারিজ চালানোর ক্ষেত্রে কিছু টাইমের রেস্ট্রিকশনস বেঁধে দেওয়া হয়েছে। যাই হোক, সেই আবার ইন্ডিয়া পরিত্রাতার ভূমিকা এসছে, রাশিয়ান অয়েলটা ইন্ডিয়ার থ্রুতে যাবে। তার মানে রাশিয়া থেকে কিনবে বাংলাদেশ বলতে ইন্ডিয়া কিনবে, পয়সা দেবে বাংলাদেশি। তার মানে ইন্ডিয়া বাংলাদেশের জন্য তেলটা কিনে ইন্ডিয়ান রিফাইনারিতে রিফাইন করে তারপরে বাংলাদেশকে পাঠাবে। এইবারে আর একটা খুব ইন্টারেস্টিং তথ্য দিচ্ছি, যদি সঙ্গে থাকেন পুরোটা, আশা করি এগুলো শুনতে পাচ্ছেন। সেটা হচ্ছে, আজ ধরুন ইন্ডিয়ার কাছে 23টা পাবলিক এবং প্রাইভেট মিলিয়ে বড় বড় রিফাইনারিজ রয়েছে, বিশাল বড়। এর মধ্যে ধরুন শুধু রিলায়েন্সের জামনগরটাই বোধহয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়র মধ্যে একটা জায়গা নেয়। যাই হোক, বিশ্বের প্রথম বেসিক্যালি। তো তার কারণ হচ্ছে অনেকগুলো ভাগ আছে, যে লাইট ক্রুড অয়েলের রিফাইন করবে না হেভি ক্রুড অয়েলের রিফাইন করবে, এগুলো অনেক কিছু ভাগ আছে। কাজে সেই বিশাল ওই জায়গাটাতে আমি পরে কোনো দিন আসবো। কিন্তু আমাদের দেশে প্রাইভেট এবং পাবলিক মিলিয়ে টোটাল 23খানা অয়েল রিফাইনারিজ আছে এবং এই 23টা অয়েল রিফাইনারিজের মিলিতভাবে অয়েল রিফাইন করার ক্যাপাসিটি হচ্ছে 258 মিলিয়ন মেট্রিক টন। ওয়ারাজ স্বাধীনতার 55 বছর পার হয়ে যাওয়ার পরেও বাংলাদেশের কাছে একটি মাত্র অয়েল রিফাইনারি, তার নাম হচ্ছে ইস্টার্ন অয়েল রিফাইনারি সরকারিভাবে একটি মাত্র বাংলাদেশের অয়েল রিফাইনারি এবং তার ক্যাপাসিটি হচ্ছে মাত্র 1.5 মিলিয়ন মেট্রিক টন। 1.5 মিলিয়ন মানে 15 লক্ষ। 1.5 মিলিয়ন মেট্রিক টন মাত্র হচ্ছে তার ক্যাপাসিটি। ওয়ারাজ সেই একই জায়গায় ভারতবর্ষের কাছে আজকের দিনে 23টা পাবলিক এবং প্রাইভেট মিলিয়ে অয়েল রিফাইনারিজ এবং তার সম্মিলিত ক্ষমতা হচ্ছে 258 মিলিয়ন মেট্রিক টন। তাহলে এবং তার থেকেও আরেকটা বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের কাছে, মানে ইন্ডিয়ার কাছে সেই ইনফ্রাস্ট্রাকচার আছে, যে ইনফ্রাস্ট্রাকচারে আমরা হেভি ক্রুড অয়েলকে রিফাইন করার ক্ষমতা রাখি এবং এটা কিন্তু বিশ্বের অন্যতম ক্রেডিট যে ভারতবর্ষের কাছে হেভি রিফাইনারিজ আছে। তার মানে হেভি অয়েল যেগুলো লাইক ভেনেজুয়েলা, লাইক রাশিয়ার, এই হেভি রিফাইনারিজের যে অয়েলটা হয় সেই অয়েলটাকে রিফাইন করার এবং সেই অয়েল রিফাইনারিজকে রিফাইন করে সেটা সারা বিশ্বে বেচার ক্ষমতা ইন্ডিয়ার আছে, যেটা বাংলাদেশে নেই। বাংলাদেশের কাছে ওই রিফাইনারি নেই যে রিফাইনারি দিয়ে ওরা রাশিয়ান এই অয়েলটাকে রিফাইন করবে। ফলে এই রিফাইনারিজের কাজটা করবে হচ্ছে ভারতবর্ষ রিফাইন করে বাংলাদেশকে দিয়ে দেবে এবং তার এগেনস্টে হয়তো একটা কমিশন নেবে, পার্সেন্টেজ একটা অবশ্যই নেবে। তাতে আমি এটা এই কারণে বললাম, জেনে রাখা ভালো। বাংলাদেশের কিছু ভাই বোন বা বন্ধু বান্ধব যারা আছেন তারা আবার আমাকে কমেন্ট বক্সে লিখবেন যে করছে কি আর এমনি সাদে করছে, ফ্রিতে করছে। আমার অনেক ভিডিওতে অনেকে কমেন্ট করেন। আমি বলছি দাদা, এই বাটি নিয়ে ঘুরুন না, ঘুরে আপনাদের বাবা, কাকা, জ্যাঠা ওই পাকিস্তান আর চায়নাকে জিজ্ঞেস করুন না কেউ দিয়েছে বা দিচ্ছে কি? কেউ তো দিচ্ছে না। যদি অপশান থাকতো তাহলে তারেক রহমানের গভর্নমেন্ট কি আর ইন্ডিয়ার কাছে আসতো? তাহলে অন্য কারোর কাছে যেত।
কোথাও পাচ্ছে না বলেই না ও ইন্ডিয়ার কাছে এসছে। কারণ তারেক রহমান ইন্ডিয়ার প্রতি বিশাল ভালোবাসা রাখেন বা ভক্তি রাখেন তা তো নয়। তার আমি যদি পুরনো ইতিহাস যদি দেখি, তার বাবা এবং মায়ের যদি ইতিহাস দেখি, সেই সময় দাঁড়িয়ে তারা কি ইন্ডিয়ার ফেভারেবল কিছু ছিল? একদমই না। এখনও বাংলাদেশের উপর যে পরিমাণ অত্যাচার হয়, ধরুন একটা ছোট্ট ফিগার দিচ্ছি, 1947-এ যখন ভারতবর্ষের স্বাধীনতা আসে, তখন বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল 28-30%-এর মতন। আবারও বলছি ফিগারটা, 1947-এ ভারতবর্ষের স্বাধীনতার সময় ভারতবর্ষে মানে বাংলাদেশে হিন্দুর পার্সেন্টেজ ছিল, পপুলেশনে হিন্দুর পার্সেন্টেজ ছিল 28-30%। 1951-তে যে সেন্সাসটা হয়, সেই সেন্সাস অনুযায়ী ওই 28-30%টা কমে আসে 22-23%-এর মতন। আবারও বলছি, 1951 জনগণনাতে দাঁড়িয়ে যায় ওই পার্সেন্টেজটা 22-23%-এর মতন। 1971-এ বাংলাদেশের স্বাধীনতা হয়। 1974 সালে যখন জনগণনা হয়, তখন ওই হিন্দু পপুলেশনটা দাঁড়িয়ে যায় 13.5%-এ, যেটা 22-23%-এ ছিল। যেটা স্বাধীনতার সময় 28-30% ছিল, ওটা 1974-এ হিন্দুর জনগণনায় চলে আসে, হিন্দুর সংখ্যা, পপুলেশনের টোটাল হিন্দুর কন্ট্রিবিউশন চলে আসে 13.5%। আর আজকের দিনে এই 2025-26-এর এই অত্যাচারের পরে এখন যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 7-8%। আপনি 7% ধরেই চলুন। তো 7-8% পপুলেশন নেমে এসে, আর আমাদের দেশে দেখুন তো প্রত্যেক কটা আমরা যাদেরকে সোকল সংখ্যালঘু বলি, তারা কি আজকের দিনে সংখ্যালঘু? আজকের দিনে তাদের অ্যাভারেজ 25-30%-এর মতন কন্ট্রিবিউশন আছে। তারা কোথায় সংখ্যালঘু? কেউ সংখ্যালঘু নয়। ওই একটা তকমা ধরা আছে। কিন্তু যাই হোক না কেন, পপুলেশন সব কটার বেড়েছে। যতগুলো আমরা সোকল সংখ্যালঘু বলতে যাদেরকে বোঝাই, 1947 সালে তাদের পপুলেশনের যা ডেন্সিটি ছিল, আর আজকের দিনে 2024-25-এ দাঁড়িয়ে দেখুন তাদের ডেন্সিটি বেড়েছে কিনা। তাহলে যদি তারা সত্যি অত্যাচারিত, নিপীড়িত হয়, তাহলে কি সেই পপুলেশন কি করে বাড়তে পারলো? তার মানে সেই পপুলেশন বাড়ার স্কোপ রয়েছে বলে। আর ওইখানে দাঁড়িয়ে হিন্দুদের বা ওভারঅল যারা সংখ্যার বিচারে বা সংখ্যার অনুপাতে যারা সংখ্যালঘু, তারা ক্রমশই লঘু হয়ে যাচ্ছে। বাংলাদেশে যে পরিমাণ পপুলেশন আছে, ধরুন 17-18 কোটি ওভারঅল পপুলেশন, আমাদের দেশে শুধুমাত্র কোনো একটি ধর্মাবলম্বী মানুষজনের সংখ্যা তার থেকে বেশি। এন্টার বাংলাদেশে যত পরিমাণ পপুলেশন আছে, আমাদের দেশে একটি স্পেসিফিক একটি গোষ্ঠীর সংখ্যা তার থেকে বেশি, পার্সেন্টেজও বেশি, সংখ্যাও বেশি। তো এই হচ্ছে ইন্ডিয়া, বা এই হচ্ছে ইন্ডিয়ার কলজে বা কলজের দম, যারা এত কিছুর পরেও সবাইকে নিয়ে থাকে বা থাকতে পারে বা থাকতে ভালোবাসে, বা আগামী দিনেও আমরা হয়তো থাকবো এইভাবে। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। তো যার ফলে আবারও পরিত্রাতা হয়ে এলো ভারতবর্ষ। তো ভারতবর্ষ রাশিয়া থেকে এই তেলটা কিনে রিফাইন করে তারপরে এটা বাংলাদেশকে বেচবে। ডেফিনেটলি তাতে একটা নমিনাল হয়তো একটা পার্সেন্টেজ বা কমিশন থাকবে। কেউ তো ফ্রি অফ কস্টে এত বড় কাজ করে না। তাও আমি আপনাকে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই তেল কেনা, যেটা এই তেল কেনার মধ্যে অলরেডি যদি দেখি, তাহলে ধরুন প্রচুর পরিমাণে, আমি বলছি আরেকটা ভিডিও আমি করব যেখানে বাংলাদেশে কি পরিমাণ তেল দেওয়া হয়েছে। অলরেডি ধরুন শেখ হাসিনার সময় যে ডিক্লারেশন ছিল 1,80,000 মেট্রিক টনের তেল দেওয়া হবে, তার মধ্যেই মার্চ মাসে 22,000 মেট্রিক টনের তেল গেছে হচ্ছে বাংলাদেশে। আবার এপ্রিলে এখনো পর্যন্ত 8-5-13, 13 আর 5 18,000 মেট্রিক টনের তেল আবারও চলে গেছে। তো যাই হোক, সেটা পরে অন্য আরেকটা পরের ভিডিওতে আমি করব। তো এই হলো অবস্থা। ফলে বাংলাদেশের কাছে ত্রাতা হিসেবে আবারও ভারতবর্ষই এসছে, রাশিয়ার থেকে তেল কিনে সেই অয়েলটাকে রিফাইন করে আবার দেওয়া হবে। তো যার ফলে এই রাশিয়ান অয়েল কেনার এই এতগুলো হলো বেনিফিট, এবং এটাও সম্ভব হয়েছে যেহেতু স্যাংশনসটা সরে গেছে। তো এই হলো রাশিয়ার থেকে যে আপাতত যে তেল যে কেনা হয়েছে বা কেনা হচ্ছে, যেটা একটা বিপুল পরিমাণে তেল কেনা হচ্ছে। এবং আই এম কোয়াইট শিওর যে এই মাসেও যে ওয়েভার এলো, যে স্যাংশনের ওয়েভার এলো আবার ফর নেক্সট 30 ডেজ, তার মানে 16 মে পর্যন্ত, আই এম কোয়াইট শিওর যে এটা একটা রেকর্ড পরিমাণ তেল কেনার দিকে চলে যাচ্ছে। এতে ওভারঅল ইকোনমির উন্নতি তো হচ্ছেই, দেশেরও উন্নতি হচ্ছে। আমরা ওই তেলটা নিয়ে তার নিজেদের যতটা নিজেদের কাজে লাগলো, বাদবাকিটা রিফাইন করে তো আমরা বিদেশেই বেচবো। তো যার ফলে এই অপরচুনিটিগুলো আছে, এতে ওভারঅল আমাদের দেশেরও ভালো, রাশিয়ারও ভালো। আমাদের তেল পাওয়ার ফলে আমাদের প্রতিবেশী বিভিন্ন দেশের জন্য ভালো। সেকেন্ড হচ্ছে, আমাদের ক্ষেত্রেও শুধুমাত্র যে মিডল ইস্টের উপর যে নির্ভরতা বা স্ট্রেট অফ হরমুজ ব্লক করে দিলে আমাদের কাছে যে ক্রাইসিস একটা শুরু হওয়ার যে ফেজ এসে যাচ্ছিল, সেইটা আমরা অনেকটা লাইট করে আনতে পেরেছি, বা সেইটার থেকে অনেকটা বেরিয়ে আসতে পেরেছি। এইটা একটা খুব ভালো দিক। ওভারঅল মিডল ইস্টের উপর থেকে আমাদের ডিপেন্ডেন্সি খানিকটা হলেও সরিয়ে আনা উচিত বলে আমার মনে হয়। ফলে সেইটা হবে। আবার চায়নার ক্ষেত্রেও, যেটা একটা রাশিয়ার কাছে একটা মেইন হয়ে দাঁড়াচ্ছিল, বা চায়না একটা বার্গেনিং বা একটা ব্ল্যাকমেলিংয়ের জায়গায় চলে আসছিল, যে আমি তোমার এত বড় ক্রেতা, ফলে আমাকে এই দাও, ওই দাও, সেই দাও। ইন্ডিয়া উঠে আসার ফলে রাশিয়ার কাছেও আরেকটা ফ্রি হ্যান্ড রইল, এবং রাশিয়াও সেই যে চায়নার কাছে সাকাম করে যাবে, সেই জায়গায় ওরা থাকবে না। তো এই সমস্ত ওভারঅল ডেভেলপমেন্টগুলো হয়েছে বা হচ্ছে। ওভারঅল আমার তো মনে হয় এতে সবারই ভালো হলো।
তো মনোপলি যেটা ছিল সেইগুলো সব আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছে, এবং মনোপলিগুলো যত দূরে সরে যাবে তত ইন্ডিয়ার জন্যও ভালো। এবং এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে ইন্ডিয়ার অ্যাকসেপ্টেন্স অনেক বেড়ে যাবে। ইন্ডিয়ার রুপির যে ট্রানজ্যাকশন যেটা বিভিন্ন দেশের ক্ষেত্রে সেইটা অনেকটা বাড়বে, কারণ শুধুমাত্র তো ইউরোপে মানে শুধুমাত্র রাশিয়া তো নয়, অন্যান্য ছোট ছোট দেশও যদি ইন্ডিয়ান কারেন্সি ইউজ করতে শুরু করে তাহলে সেটা ইন্ডিয়ার জন্য ভালো, ফলে ইকোনমিতে সেটারও একটা পার্টিসিপেশন আসবে। এবং ইন্ডিয়ান কারেন্সি ছাড়া চায়নার ইউয়ান বা দিরহামের ভালো ভ্যালু আছে, কাজে দিরহাম, এবং সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া, ইউএই এবং চায়নার নিজস্ব ট্রানজ্যাকশনও চালু হয়ে, এবং আলটিমেটলি কিন্তু ব্রিক্স কান্ট্রিজ যারা আছে, মানে ব্রিক্স প্রথম যারা শুরু করেছিল, দ্যাট ইজ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, এই দিয়েই তো প্রথম ব্রিক্স তৈরি হয়। ব্রিক্সের কিন্তু আলটিমেটলি একটা মূল উদ্দেশ্য হচ্ছে ডলারাইজেশনটা করা এবং ডলারের ডিভ্যালুয়েশন করে দিয়ে নিজস্ব কারেন্সি তৈরি করা। প্রত্যেকটা দেশ একটা দেশের সঙ্গে নিজের কারেন্সিতে ট্রানজাকশন করবে, এবং অ্যাট দ্য সেম টাইম ব্রিক্সের একটা নিজস্ব কারেন্সি আসবে, এবং এটা আসবে আগামী কোনো না কোনো দিন আসবে। সেটা 1 বছরে না 2 বছরে না 3 বছরে, এটা আমি ওরমভাবে বলতে পারি না, বাট আগামী কোনো না কোনো দিনে, এবং সেটা খুব বেশি দিন নেই, খুব বেশি দূরে নয়। ফলে আমরা কিন্তু ব্রিক্সের একটা নিজস্ব কান্ট্রি দেখতে পাচ্ছি বা নিজস্ব কারেন্সি দেখতে পাচ্ছি বা দেখব, তখন কিন্তু সেই কারেন্সিতে ট্রানজাকশন হবে, এবং আগামী দিনে সে একটা কিন্তু ডলারাইজেশন একদম মানে টেবিলে লেখা হয়ে রয়েছে। ফলে এটা কিন্তু শিওর হয়ে নিন যে আগামী দিনে ডলারাইজেশন হচ্ছে, এবং ডলারের যে একচ্ছত্র বা একাধিপত্য আমেরিকার যেটা চলছিল বিকজ অফ দ্য ডলার, সেইটা কিন্তু আগামী দিনে শেষ হতে যাচ্ছে, এবং যার জন্য ডোনাল্ড ট্রাম্প এর মরিয়া বা পাগল হয়ে রয়েছেন, এবং যার ফলে উনি কিন্তু এই সমস্ত আবোল তাবোল আমরা ভাবছি বকছে, একটু আবোল তাবোল নাও, কিন্তু এই সমস্ত করে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি প্রেশার দিচ্ছে, থ্রেট দিচ্ছে, এবং ও কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পারছেন, উনি কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পারছেন যে ডলারাইজেশন হলে আমেরিকার দাদাগিরি বা আমেরিকার যে দবদবা সেটা কিন্তু শেষ হবে। তো সেটা আমাদের সবারই উদ্দেশ্য যে এই দাদাগিরির এগেনস্টে রুখে দাঁড়াতেই হবে, এবং তার ফলে প্রত্যেকটা দেশেরই কিন্তু উন্নতি হবে। তো রাশিয়ার ক্ষেত্রে রাশিয়ার এই যে ডেটাটা পাওয়া গেছে, এটা হচ্ছে ওভারঅল অ্যানালিসিস। যারা এখনো পর্যন্ত সঙ্গে থাকলেন তারা আশা করি এনজয় করেছেন ডিসকাশনসটাকে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যার যা ওপিনিয়ন আছে বা মনে হচ্ছে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকের কমেন্ট পড়ি। নেক্সট আরেকটা ভিডিওতে আরেকটা কিছু নিয়ে ডিসকাশনস করব। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এখানেই শেষ করলাম আজকের আলোচনা। নমস্কার।